হ্যালো এভরিওয়ান। গত লেকচারে আমরা অ্যাজমা ক্রনিক ম্যানেজমেন্ট সম্পর্কে জেনেছি। আজকে আমরা অ্যাজমা এক্সাজারবেশন বা অ্যাকিউট অ্যাজমা অ্যাটাক হলে ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট কী কী হতে পারে সেটা আমরা আজকে জানবো। অ্যাকিউট অ্যাটাক। এখন এই অ্যাকিউট অ্যাটাকের ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট ডিপেন্ড করে যে আমাদের কাছে পেশেন্টটা অ্যাকিউট অ্যাটাকের কোন ফেজ নিয়ে আসছে বা কোন ফর্মে আসছে। আমরা যদি ব্রড হেডিংয়ে অ্যাকিউট অ্যাটাক বা অ্যাজমা এক্সাজারবেশনকে ডিভাইড করি, তাহলে আমরা তাকে তিনটা ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে মাইল্ড টু মডারেট ফর্ম, একটা হচ্ছে সিভিয়ার অ্যাজমা এবং আরেকটা হচ্ছে লাইফ থ্রেটনিং অ্যাজমা। সো এই তিনটা টাইপ ম্যানেজমেন্টের আগে কেন জানা জরুরি? কারণ প্রথমত আমাদের তো ট্রিটমেন্ট ভ্যারি করে, এই টাইপের উপর ডিপেন্ড করে পেশেন্ট কোন রকমের। একই সাথে আমাদের ফাইনাল পরীক্ষাতে টিচার অনেক সময় জিজ্ঞাসা করে যে তুমি সিভিয়ার অ্যাজমা বলতে কি বুঝো, বা তুমি মাইল্ড টু মডারেট অ্যাজমা বলতে কি বুঝো, বা তুমি লাইফ থ্রেটেনিং অ্যাজমা বলতে কি বুঝো। বা কোশ্চেনটা কখনো কখনো এভাবে ঘুরিয়ে আসে যে তুমি সিভিয়ার অ্যাজমার ক্ষেত্রে কি ট্রিটমেন্ট দিবা, বা তুমি লাইফ থ্রেটেনিং অ্যাজমার ক্ষেত্রে কি ট্রিটমেন্ট দিবা। বা কোশ্চেনটা কখনো এরকম করে পরীক্ষা হলে জিজ্ঞাসা করে যে তুমি কোন অ্যাজমাকে আউটডোর বেসিসে ম্যানেজ করতে পারবা। সো আমরা প্রথমে এই তিন রকম অ্যাজমার যে একই টাইপ আছে এটা প্রথমে জেনে নিই। প্রথমে আছে হচ্ছে আমাদের মাইল্ড টু মডারেট এই জিনিসটা। মাইল্ড টু মডারেট অ্যাটাক যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা আমরা কিভাবে বুঝবো? মাইল্ড টু মডারেট অ্যাটাকের ক্ষেত্রে আমরা প্রথমে দেখি হচ্ছে পিইএফআর। পিইএফআর কত থাকে? পিইএফআর থাকে হচ্ছে 50 থেকে 80%। বেস্ট রেজাল্ট। পিইএফআর মানে কি? পিক এক্সপাইরেটরি ফ্লো রেট। এটা কত থাকে? 50 থেকে 80%। এরকম একটা পেশেন্ট থাকতে পারে। আবার কোনো পেশেন্ট এসে বলতে পারে যে স্যার বা ম্যাডাম, আমাদের কি হয়, আমাদের রাতের বেলা আমাদের অনেক বেশি খারাপ লাগে। কি হয়? রাতের বেলা অনেক বেশি খারাপ লাগে বা রাতের বেলা পেশেন্টটা খারাপ হয়ে যায়, দিনের বেলা মোটামুটি সে ভালোই থাকে। তারপরে দেখা যাচ্ছে যে দিনের বেলা ভালো থাকলেও তার যে রাতের বেলা খারাপ হচ্ছিল সেই রাতের পারসিস্টেন্ট সিমটমসটা কি হচ্ছে? মিড ডে অর্থাৎ দুপুর পর্যন্ত পারসিস্ট করছে। তারপরে তাকে আমরা অ্যাজ এ ট্রিটমেন্ট হিসেবে যে ম্যানেজমেন্ট দিয়েছিলাম বা ব্রঙ্কোডাইলেটর দিয়েছিলাম, সেই ব্রঙ্কোডাইলেটরতে তার কোনো হচ্ছে না, কোনো রেসপন্স হচ্ছে না। এরকমও কিন্তু নিয়ে আসতে পারে। এরপরে পেশেন্ট আরও বলতে পারে যে কি, আমার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যার জন্য আমার ফ্রিকোয়েন্ট নেবুলাইজেশন লাগছে। ফ্রিকোয়েন্ট নেবুলাইজেশন না করলে আমার সমস্যাটা ভালো হচ্ছে না। তাহলে কোনো রোগীর যদি এরকম এরকম 5টার মতন সিমটমস থাকে বা এরকম কমপ্লেইন্স করে, তাহলে সে কোন ক্যাটাগরিতে পড়বে? সে পড়বে হচ্ছে আমাদের মাইল্ড টু মডারেট ক্যাটাগরিতে। এখন মাইল্ড টু মডারেট ক্যাটাগরির যে অ্যাজমা আছে তাকে আমরা কি করতে পারি? তাকে আমরা কিন্তু আউটডোরে ম্যানেজ করে ফেলতে পারি, তাকে আমরা আউটডোর ম্যানেজমেন্ট করতে পারি। এখন আউটডোর ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আমরা কি দিয়ে তাকে ম্যানেজ করি? তাকে আমরা ম্যানেজ করি হচ্ছে ওরাল স্টেরয়েড দিয়ে। 40 থেকে 50 মিলিগ্রাম ওরাল প্রেডিনিসোলন দিয়ে আমরা 5 দিনের জন্য। এটাকে কিন্তু আবার আমাদের বলা হয়েছে রেস্কিউ থেরাপি। তোমরা যারা ফার্মাকোলজি পড়েছিলে 4th ইয়ারে, সেটা যদি মনে থাকে যে রেস্কিউ থেরাপি কি জিনিস। রেস্কিউ থেরাপি হচ্ছে আমরা একটা ওরাল প্রেডিনিসোলন দিই বা ওরাল স্টেরয়েড দিই ফর 5 days। তাহলে কোন অ্যাজমাটা আমাদের আউটডোর ম্যানেজমেন্ট পসিবল? সেটা হচ্ছে মাইল্ড টু মডারেট অ্যাজমা। মাইল্ড টু মডারেট অ্যাজমা বলতে কি বুঝি? আমরা এই ফিচার্সগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা মাইল্ড টু মডারেট অ্যাজমা বলে থাকি। এরপরে আমাদের চলে আসে সিভিয়ার অ্যাজমা। সিভিয়ার অ্যাজমা বলতে কি বোঝায়? সিভিয়ার অ্যাজমা বলতে এগেইন আমাদের চলে আসবে সেই পিইএফআর এর কথা, অর্থাৎ পিক এক্সপাইরেটরি ফ্লো রেটের কথা। পিইএফআর এটা কত থাকবে? এটা থাকবে হচ্ছে আমাদের 33 থেকে 50%, মানে মাইল্ড টু মডারেট থেকে আরো খারাপ হলে এখানে। এরপরে আমাদের চলে আসবে রেসপিরেটরি রেট। রেসপিরেটরি রেট কত? রেসপিরেটরি রেট হচ্ছে মোর দ্যান অর ইকুয়াল 25 ব্রেথস পার মিনিট। নর্মালি হচ্ছে 12 থেকে 15 ব্রেথস পার মিনিট, সেখানে এটা 25 হয়ে গেছে। 100 কত? ট্যাকিকার্ডিয়া নিয়ে আসবে 110 বিটস পার মিনিট। এবং সব থেকে ইম্পর্টেন্টলি টিচার যেটা শুনতে চাই এবং তোমাকে পরীক্ষা হলে যেটা বলতে হবে, আনএবল টু কমপ্লিট সেন্টেন্স ইন আ সিঙ্গেল ব্রেথ। মানে এক নিঃশ্বাসে রোগীটা কি করতে পারে না? একটা বাক্য কমপ্লিট করতে পারে না। এই একটা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করেই কিন্তু টিচাররা তোমাকে জাজ করে ফেলবে বা তুমি পেশেন্টকে জাজ করে ফেলবে সে কোন ক্যাটাগরিতে পড়ে। সে পড়ে হচ্ছে সিভিয়ার অ্যাজমা ক্যাটাগরিতে। ফাইন, ওকে। এরপরে আমাদের আরেকটা টাইপের অ্যাজমা আসে হচ্ছে লাইফ থ্রেটনিং অ্যাজমা। লাইফ থ্রেটনিং অ্যাজমার ফিচারগুলো কি কি আছে সেগুলো আমরা একটু জেনে নিই। লাইফ থ্রেটনিং অ্যাজমার ফিচার্সগুলো। এখন লাইফ থ্রেটনিং অ্যাজমার ফিচার্স নিয়ে যদি কোনো রোগী আসে, সে কি কি নিয়ে আসতে পারে? প্রথম কথা হচ্ছে সে নিয়ে আসতে পারে কি? সে নিয়ে আসতে পারে হচ্ছে আমাদের এখানে সাইনোসিস, সে নিয়ে আসতে পারে ব্র্যাডিকার্ডিয়া, সে হাইপারটেনশন নিয়ে আসতে পারে, সে সিভিয়ার স্প্যাজম হওয়ার কারণে সাইলেন্ট চেস্ট নিয়ে আসতে পারে। এবং পেশেন্ট অনেক সময় আমাদের কাছে সেমি কনসাস বা হাফ অজ্ঞান অবস্থায় চলে আসে। এবং স্যাচুরেশন কত থাকবে? স্যাচুরেশন থাকবে লেস দেন কত? লেস দেন 88%, খুবই কম। এবং পিইএফআর, পিক এক্সপাইরেটরি ফ্লো রেট, যেটা এই পিক এক্সপাইরেটরি ফ্লো রেট থাকবে হচ্ছে লেস দেন 33%। অর্থাৎ লাইফ থ্রেটেনিং অ্যাজমার ক্ষেত্রে আমাদের অবস্থাটা সিভিয়ার অ্যাজমার ক্ষেত্র থেকেও কিন্তু বেশ অনেকটা খারাপ। ওকে, এখন এই লাইফ থ্রেটেনিং অ্যাজমা যেটা আছে, এই লাইফ থ্রেটেনিং অ্যাজমার ট্রিটমেন্ট আমরা কি দিই? লাইফ থ্রেটেনিং অ্যাজমার ট্রিটমেন্ট হিসেবে আমরা তাদেরকে ওয়ার্ডে ম্যানেজ করতে পারেন, তাদেরকে আমরা কোথায় পাঠিয়ে দিই? তাদেরকে আমরা কোথায়? আইসিইউতে পাঠিয়ে দিয়ে থাকি। ওকে, এবার আসি হচ্ছে আমাদের যে সিভিয়ার অ্যাজমা ছিল, সিভিয়ার অ্যাজমা ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা বলা বাকি আছে। অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। এখন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা পেশেন্ট যদি আমাদের কাছে আসে, তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাডমিট দ্য পেশেন্ট। পেশেন্টকে কি ভর্তি করো। পেশেন্টকে ভর্তি করার পর কি করতে হবে? পেশেন্টকে ভর্তি করার পরে পেশেন্টকে আমাদের দিতে হবে অক্সিজেন ইনহেলেশন, তাকে অক্সিজেন দাও। এখন অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে আমরা কোন অক্সিজেনটা দিব? অবশ্যই এখানে দুইটা কথা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে হাই ফ্লো অক্সিজেনেশন উইথ হাই কনসেন্ট্রেশন।
তাহলে হাই ফ্লো অক্সিজেনেশন উইথ হাই কনসেন্ট্রেশন। এখন হাই ফ্লো অক্সিজেনেশন বলতে বোঝায় হচ্ছে 6 থেকে 8 লিটার পার মিনিটে 6 থেকে 8 লিটার অক্সিজেন দেয়, এবং হাই কনসেন্ট্রেশন মানে হচ্ছে অক্সিজেনের কনসেন্ট্রেশনটা থাকবে 60 থেকে 80%, অ্যাটলিস্ট 60% সেটা হতেই হবে। তাহলে অক্সিজেন ইনহেলেশনটা এভাবে দিতে হবে। এরপরে আমাদের দিতে হবে কি নেবুলাইজেশন উইথ ব্রঙ্কোডাইলেটর সলিউশন। ব্রঙ্কোডাইলেটর হিসেবে আমরা কি ইউজ করি কমনলি, আমরা হচ্ছে সালবিটামল বা ইপ্রাটোপিয়াম ব্রোমাইড ইউজ করে থাকি। এটা কতক্ষণ, এটা হচ্ছে আমাদের 6 থেকে 12 টাইমস পার ডে এবং 2 থেকে 4 ঘন্টা ইন্টারভালে আমাদের দিতে হবে। এবং কখনো কখনো দেখা যায় কিছু পেশেন্ট আমাদের কন্টিনিউয়াস নেবুলাইজেশনের দরকার হয়, সেটা পেশেন্টের ট্রিটমেন্টের উপর বা পেশেন্টের অবস্থার উপর, কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদেরকে দিতে হবে। এরপর আমরা কি দিই, আমরা স্টেরয়েড দিতে পারি। স্টেরয়েডের ক্ষেত্রে আমরা কি দিই, স্টেরয়েডের ক্ষেত্রে হচ্ছে আমরা আইভি হাইড্রোকর্টিসন দিয়ে থাকি, এবং এই আইভি হাইড্রোকর্টিসন বা ইনজেকশন হাইড্রোকর্টিসন যেটা দিয়ে থাকি, এটা হচ্ছে আমরা আইভি স্ট্যাট ডোজে দিই, এবং ফলোড বাই 100 মিলিগ্রাম হাইড্রোকর্টিসন 8 to 6 আওয়ারলি। পরবর্তীতে আমাদের 100 মিলিগ্রাম করে 6 থেকে 8 ঘন্টা পরপর আমাদের এটা দেওয়া লাগতে পারে। এখন কোশ্চেন করে অনেক সময় যে তুমি হাইড্রোকর্টিসনটা দিবা, হাইড্রোকর্টিসনের ইমিডিয়েটলি স্ট্যাট ফর্মে কতটুকু দিবা, এটা হচ্ছে আমরা 200 মাইক্রোগ্রাম দিয়ে থাকি। এটাকে অন্যভাবে কোশ্চেন করা হয় যে তুমি 200 মাইক্রোগ্রাম দিবা, আমি বুঝলাম, কিন্তু তুমি কয়টা ভাইল দিবা, আমাদের দিতে হবে 2টা ভাইল, কারণ প্রত্যেকটা ভাইলে 100 মিলিগ্রাম করে থাকে। এরপরে পেশেন্ট যদি স্টিল সিমটোমেটিক থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টদের কি দিয়ে থাকি, পেশেন্টদের আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে থাকি, আইভি ম্যাগনেসিয়াম সালফেট। কেন? বিকজ ম্যাগনেসিয়াম সালফেট কি করে, ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে ব্রঙ্কোডাইলেশন করে, এছাড়া আমরা পেশেন্টদেরকে আইভি থিওফাইলিন দিয়ে থাকি। কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে আইভি থিওফাইলিন আমরা দিব, আইভি থিওফাইলিন হচ্ছে মোর হ্যাজার্ডাস। এটা হচ্ছে পরীক্ষা ভাইবার হলে কোশ্চেন করে থাকে যে থিওফাইলিন কেন মোর হ্যাজার্ডাস। এটা কারণ হচ্ছে থিওফাইলিন আমরা ফার্মাকোলজিতে পড়ে এসেছি, এটা হচ্ছে কি একটা কার্ডিওটক্সিক, এবং যেহেতু এটা কার্ডিওটক্সিক, সেটা কি করতে পারে, সেটা ম্যালিগন্যান্ট অ্যারিথমিয়া করতে পারে। ম্যালিগন্যান্ট অ্যারিথমিয়া বলতে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার টাইকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এই জিনিসগুলো করতে পারে। এবং আমাদের এই থিওফাইলিন যেটা আছে, এই থিওফাইলিনের থেরাপিউটিক ইন্ডেক্সটা অনেক ন্যারো, ভেরি 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 ন্যারো। এরপরও যদি পেশেন্টের ম্যাগনেসিয়াম সালফেট বা থিওফাইলিন দেওয়ার পরেও যদি পেশেন্ট ইমপ্রুভ না করে, স্টিল নট ইমপ্রুভ, তাহলে পেশেন্টকে আমরা কোথায় পাঠাবো, পেশেন্টকে আমরা পাঠাবো হচ্ছে রেফার টু আইসিইউ। আমরা লাইফ থ্রেটিং অ্যাজমার ক্ষেত্রে ম্যানেজমেন্ট যেটা পড়ে আসলাম, সেটা হচ্ছে আইসিইউতে পাঠাবো। আইসিইউতে আমরা 2 রকম ট্রিটমেন্ট দিয়ে থাকি এই সমস্ত পেশেন্টদেরকে। একটা হচ্ছে আমাদের নন ইনভেসিভ ট্রিটমেন্ট আমরা কি দিয়ে থাকি, সিপ্যাপ, এবং সিপ্যাপ সম্পর্কে আমরা হার্ট ফেলিওর ক্লাসে আলোচনা করেছি। এবং আমরা ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশন দিয়ে থাকি, বা পেশেন্টকে আমরা অনেক সময় বলছি পেশেন্টকে কোথায় দিতে হয়েছে, পেশেন্টকে ভেন্টিলেটর বা লাইফ সাপোর্টে দিতে হয়েছে। এরপরে আমাদের আরেকটা টাইপ অফ অ্যাজমা আছে, যে টাইপটাকে আমরা বলেছি ব্রিটেল অ্যাজমা। এখন এই ব্রিটেল অ্যাজমা যদি কোনো পেশেন্ট, প্রথমে জানতে হবে যে ব্রিটেল অ্যাজমা কি। এটা অনেক বেশি মার্কস দেওয়ার জন্য অনেক টিচাররা ধরে থাকে। ব্রিটেল অ্যাজমা বলতে পেশেন্টের যে অ্যাজমার অ্যাটাকটা হচ্ছে, এই অ্যাজমার অ্যাটাকটা কোনো ওয়ার্নিং ছাড়া শুরু হবে। বিষয়টা কীরকম, বিষয়টা হচ্ছে ইউজুয়ালি আমরা যদি টিপিক্যাল একটা অ্যাজমার অ্যাটাককে দেখে থাকি, তাহলে প্রথমে সেটা শুরু হয় ডিসপনিয়াতে পেশেন্টের সমস্যাটা শুরু হয়, বা পেশেন্ট বুঝতে পারে যে এখন সে খারাপ হতে যাচ্ছে। কিন্তু ব্রিটেল অ্যাজমার ক্ষেত্রে পেশেন্ট একদমই বুঝবে না যে তার খারাপ হতে যাচ্ছে এখন অবস্থা, বরং ব্রিটেল অ্যাজমার ক্ষেত্রে পেশেন্ট সরাসরি খারাপ হয়ে যাবে, কোনো রকম ওয়ার্নিং বা পেশেন্ট নিজেও বুঝবে না। প্রেজেন্টেশন কিভাবে আসে, প্রেজেন্টেশন হচ্ছে অনেক সময় সিনকোপাল অ্যাটাক নিয়ে আসে। সিনকোপাল অ্যাটাক মানে পেশেন্ট ফেইন্ট হয়ে যেতে পারে। ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হচ্ছে আমরা এই সিভিয়ার অ্যাজমার ক্ষেত্রে যে ম্যানেজমেন্টগুলো দিলাম, সেই ম্যানেজমেন্ট সেম, এবং তার সাথে আমরা প্রিভেন্টিভ থেরাপি দিই। নাও হোয়াট ইজ প্রিভেন্টিভ থেরাপি? প্রিভেন্টিভ থেরাপি সম্পর্কে আমরা ক্রনিক অ্যাজমার ম্যানেজমেন্টে কিন্তু আলোচনা করেছিলাম। প্রিভেন্টিভ থেরাপি কি কি রকম হতে পারে, পেশেন্টের অবস্থা অনুযায়ী আমরা সেখান থেকে যে কোনো একটা দিয়ে থাকি। সো এই ছিল হচ্ছে আমাদের অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমার 3টা ফর্ম এবং তাদের ট্রিটমেন্ট গাইডলাইন। হোপ দিস উইল হেল্প ইউ।